ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমি আরও একটি উদ্যোগ নিয়েছি যে যারা বিশেষ করে আমাদের নতুন সিলেবাসের 11-এর 12-এর ছাত্রছাত্রী যারা 2024 সালের 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের কাছে একেবারেই বিষয়টা একটা নতুন সাবজেক্ট এবং এই নতুন সাবজেক্টের তোমাদের যে সিলেবাসটা রয়েছে ফার্স্ট সেমিস্টারের সেই ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি আলোচনা করব, এটা আমি তোমাদের কথা দিয়েছি। তাই আমি তোমাদের প্রথম যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আলোচনা করেছিলাম রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, রাষ্ট্রবিজ্ঞান কেন পড়ব, রাষ্ট্রবিজ্ঞানের কে কি বিজ্ঞান বলা যায়, যদি বিজ্ঞান বলা যায় তার যুক্তি, যদি বিজ্ঞান বলা না যায় তার যুক্তি, এই সমস্ত বিষয় নিয়ে। এবং আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব এই মুহূর্তে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি। এখন এ প্রসঙ্গে একটা কথা বলে নিই যে দেখো, তোমরা বই পড়বে অবশ্যই, তাহলে তারপরেও যদি আমরা একটু বিষয়টাকে গল্পের আকারে, গল্পের ছলে বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে আরও অনেক সহজ সরল হয়ে উঠবে। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে আমরা কথা বলবো, তার আগে একটু জেনে নিই আমরা যখন ইতিহাস পড়ি আমরা কি দেখেছি। আমরা এর আগে ক্লাস 9-10-এ ইতিহাস পড়ে এসেছি, অর্থাৎ অতীতের সব কিছুকে নিয়ে আলোচনা করছে ইতিহাস। আমরা যখন ভূগোল পড়েছি আমরা কি দেখেছি যে জলবায়ু, আবহাওয়া, ভূপ্রকৃতি, দেশ, আমাদের দেশের বিভিন্ন অংশ, পার্ট, হ্যাঁ, অবশ্যই সেগুলো ভৌগোলিক বিষয় আশয় নিয়ে ভূগোল আলোচনা করে। আমরা অলরেডি ইংরেজি পড়ে এসেছি, আমরা তার বিষয়বস্তু জানি। আমরা অলরেডি বাংলা পড়ে এসেছি, আমরা তার বিষয়বস্তু জানি। এখন আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ব, তাহলে রাষ্ট্রবিজ্ঞান আমাদের কাছে নতুন একটা সাবজেক্ট। এখানে এর আলোচনার বিষয়বস্তু কি হতে পারে? দেখো, ইতিহাস যেমন অতীতের কথা বলছে, হিস্টোরিক্যাল বিষয় নিয়ে কথা বলছে, তাহলে সাবজেক্টের নাম অনুসারে তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। এখানে সাবজেক্টের নাম কি? রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ রাষ্ট্রকে নিয়েই আলোচনা করবে, রাষ্ট্রের বিষয়বস্তুকে নিয়েই আলোচনা করবে। এইবারে এটাকে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে দেখেছেন। বিভিন্ন জন বলতে এখানে বলা ভালো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী। দেখো, এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা সমাজবিজ্ঞানের একটা শাখা হিসাবে একেবারে অতি প্রাচীন কাল থেকেই, একদম গ্রিক যুগ থেকেই, কিন্তু হয়তো আধুনিক রাষ্ট্রবিজ্ঞান যেভাবে আলোচনা হচ্ছে সেভাবে আলোচনা হয়নি, কিন্তু একদম অতি প্রাচীন কাল থেকেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আলোচনা হয়ে আসছে, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়ে আসছে। এখন এই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা গ্রিক যুগ থেকে, অর্থাৎ বলা ভালো প্রায় 2500 বছরের একটা বিষয়, আলোচনার বিষয়বস্তু, তখন থেকে আর আজ পর্যন্ত প্রত্যেকটা বিষয় কিন্তু এক নয়। প্রত্যেকটা কি বলবো, মানে বছর কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু যে সবসময় এক থেকে যে তা কিন্তু না। কারণ বিভিন্ন সময় রাষ্ট্রের চরিত্র বা মানুষের কালচার বা নিয়ম নীতি, আচার আচরণ বদলেছে এবং তার প্রভাব পড়েছে রাষ্ট্রের উপরে। অতএব রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুটাও ধীরে ধীরে পরিবর্তন হবে এবং সেটা পরিবর্তনশীল হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যদি দেখি, একটু লক্ষ্য রাখি, তাহলে দেখব একেবারে একেবারে প্রাচীনকালে, অর্থাৎ প্লেটো যখন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করছেন, অ্যারিস্টটল যখন আলোচনা করছেন, তখন আদর্শ রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বোঝায়, সমাজে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার উৎস কী হবে, ব্যক্তি কেন রাষ্ট্রকে মেনে চলবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। পরবর্তীকালে যখন 17 শতক আসছে, যখন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্র ছাড়াও কিন্তু ব্যক্তি, সরকার বিষয়ক নানা প্রশ্ন, ব্যক্তির আচার আচরণ, এইসব বিষয় নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটা, বিষয়টা একটু প্রসারিত হচ্ছে। আরও একটু পরে যদি আমরা 19 শতকে আসি, 19 শতকে যখন জনপ্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিকাশ হচ্ছে, এই সময়তে ভোট পদ্ধতি, রাজনৈতিক দল, জনমত, রাজনৈতিক দায়িত্বশীলতা প্রভৃতি বিষয়বস্তুগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার আঙিনায় ঢুকে পড়ছে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিষয়বস্তু হিসাবে ঢুকে পড়ছে। আবার যদি 20 শতকে আসি, তখন কি হচ্ছে? তখন সমাজ এবং রাষ্ট্র কাঠামোতে ব্যাপক পরিবর্তন ঘটছে এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা কিন্তু পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ একেবারে অতীতকাল, 1700 শতক, 1800 শতক, 19 শতক, 20 শতক, বিভিন্ন সময় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বিভিন্ন রকমভাবে বদলাচ্ছে। তবে আমরা
রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধিকে মূলত দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে সাবেকি বা সনাতনপন্থীদের আলোচনা, আর একটা হচ্ছে আধুনিক চিন্তাধারায়। সাবেকি বা সনাতনপন্থী যারা ছিলেন তারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাটাকে রাষ্ট্র, সরকার, রাষ্ট্র এবং সরকার, আইন, রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এইসব নিয়ে আলোচনা করেছেন। একটু যদি ব্যাখ্যা করি, সনাতনপন্থীরা যারা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে রাষ্ট্রকেন্দ্রিক মনে করছে, তারা রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের বিবর্তন, রাষ্ট্রের স্বরূপ, রাষ্ট্রের আদর্শ, এইসব বিষয়বস্তুগুলোকে নিয়ে আলোচনা করছে। যেমন এখানে আমি যদি গার্নারের কথা বলি, গার্নার যেমন বলেইছে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্রকে নিয়েই শুরু হয় এবং রাষ্ট্রকে নিয়েই শেষ হয়। এবং তারপরে আমরা যদি দেখি সরকার, সরকার আমরা জানি যে রাষ্ট্রের স্বরূপ উপলব্ধি করতে গেলে অবশ্যই সরকারকে জানা দরকার। অতএব তারা সরকারকে নিয়ে আলোচনা করছে, কত রকমের সরকার হতে পারে, সরকারের লক্ষ্য কী, সরকারের উদ্দেশ্য কী, সরকার কেমন হবে, এই সব কিছুকে নিয়ে। এবং তারপরে আমরা দেখেছি রাষ্ট্র এবং সরকার দুটো বিষয়কে নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন। এবং তারা আরও বলছেন রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হওয়া উচিত অবশ্যই আইন। কেন আইন হবে? কারণ সরকারের মাধ্যমে রাষ্ট্র মূর্ত হয়ে ওঠে ঠিকই, আবার শাসন কার্য পরিচালনা, আইন শৃঙ্খলা বজায় রাখা, এগুলো কিন্তু রাষ্ট্রের পক্ষে সরকারকে আইন প্রণয়ন করতে হয়। আইনের মধ্য দিয়েই একটা রাষ্ট্র, একটা সরকার তার আভ্যন্তরে অবশ্যই আইন শৃঙ্খলা, অবশ্যই শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু রাষ্ট্রের অতীত, রাষ্ট্রের বর্তমান এবং রাষ্ট্রের ভবিষ্যৎ। এটা তো গেল যারা সাবেকি চিন্তাধারার মানুষ, তারা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এইগুলো হওয়া উচিত বলে মনে করছেন। আধুনিক যারা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছে তাদের বক্তব্যটা কি? তাদের মধ্যে যেমন ইস্টন রয়েছেন। ইস্টনের মতে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার সবচেয়ে বড় ত্রুটি হলো এই যে এখানে একটা বিশেষ প্রতিষ্ঠানের উপরই গুরুত্ব আরোপ করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যেসব কার্যাবলী সম্পাদিত হয় রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা তা ব্যাখ্যা করতে পারে না। ইস্টন বলছে যে শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করলে হবে না, রাষ্ট্রের অভ্যন্তরে অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। রবার্ট ডাল, লাসওয়েল, অ্যানার বল, ডেভিড ট্রুম্যান, আর্থার বেন্টলে প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা তারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে রাষ্ট্রের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখার বিরোধী। এরা মনে করেন যে রাষ্ট্র, সরকার, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল রয়েছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, রাজনৈতিক ক্ষমতা, প্রভাব, কর্তৃত্ব, বিরোধ প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার বিষয়বস্তু করার এরা পক্ষপাতী। তো যাই হোক, আমরা তারপরে যদি দেখি আধুনিককালে বিশেষ করে মার্ক্সবাদীরা তারা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে কখনোই সমাজ জীবন যেহেতু প্রচলিত উৎপাদন পদ্ধতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেহেতু অর্থনৈতিক উৎপাদনকে উপেক্ষা করে রাষ্ট্রবিজ্ঞানে কোনো আলোচনায় অর্থবহ হয়ে উঠতে পারে না। সুতরাং দেখা যাচ্ছে যে বর্তমান দিনে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুধুমাত্র যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে থাকবে, তার মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। এখন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি অনেক ব্যাপক, অনেক বিস্তর। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দিক, রাষ্ট্রবিজ্ঞানের আভ্যন্তরে, আন্তর্জাতিক লেভেলে, আইন শৃঙ্খলার ব্যাপারে সব দিক নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তো যাই হোক, রাষ্ট্রবিজ্ঞানের পঠন পাঠন, গবেষণা, বিশৃঙ্খলা দূর করার জন্য মানে কি হবে, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কতটা হবে, এই বিষয়গুলোকে নিয়ে অনেক রকম দুশ্চিন্তা আছে। দুশ্চিন্তাগুলোকে দূর করার জন্য 1948 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কোর উদ্যোগে রাষ্ট্রবিজ্ঞান একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয় এবং ওই সম্মেলনে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে যে বিষয়গুলোকে নির্দিষ্ট করা হয় সেগুলো কী কী, সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। সেগুলো হচ্ছে: 1, রাজনৈতিক তত্ত্ব ও রাজনৈতিক চিন্তার ইতিহাস; 2, রাজনৈতিক প্রতিষ্ঠান ও তাদের সংবিধান; 3, সরকারের সংগঠন ও পরিচালন ব্যবস্থা; 4, বিভিন্ন দেশের রাষ্ট্র ব্যবস্থা ও তার তুলনামূলক আলোচনা; 5, আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা; 6, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব, আন্তর্জাতিক আইন ও সংগঠন; এবং 7, রাজনৈতিক দল, বিভিন্ন ধরনের রাজনৈতিক গোষ্ঠী, জনমত, নাগরিকের অধিকার, কর্তব্য ইত্যাদি।
এবং তারও অনেকটা পরে আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু কি হবে তার পরিবর্তন ঘটেছে, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কি হতে পারে সেটা নিয়ে আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয় হিসাবে পরবর্তীকালে চিহ্নিত করা হয়েছে। এক হচ্ছে রাষ্ট্র দর্শন, দুই হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক, সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সংগঠনের সংগঠন, কার্যাবলী, ভূমিকা, সরকারের বিভিন্ন রূপ, ক্ষমতার স্বরূপ, প্রয়োগ, শাসন, আইন, বিচার সংক্রান্ত প্রক্রিয়ার আইনগত আচরণবাদী বিশ্লেষণ, রাজনৈতিক সংস্কৃতি, সামাজিকীকরণ এবং রাজনৈতিক অংশগ্রহণের স্বরূপ বিশ্লেষণ, রাজনৈতিক দল, স্বার্থান্বেষী গোষ্ঠী, ভোট আচরণ, জনমত, তুলনামূলক রাজনীতি, রাজনৈতিক সংযোগ সাধন, আন্তর্জাতিক সংগঠন, আইন এবং সম্পর্ক। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে আমরা দেখেছি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের আইন, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিকীকরণ, রাজনৈতিক অংশগ্রহণ, তেমনি আন্তর্জাতিক লেভেলে বিভিন্ন রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক, বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে সন্ধি, চুক্তি, আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক আলোচনা, এই সব কিছু নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করবে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা যথেষ্ট ব্যাপক, যথেষ্ট বিস্তারিত একটা বিষয়, ভাস্ট একটা বিষয়, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমাদের আজকের আলোচনার এই পর্বে এখানেই শেষ। আমরা পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব। অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা অভিভাবকরা এই ভিডিওটা দেখছেন তারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়টাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন, একটা শেয়ার করে দেওয়ার মাধ্যমে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।